হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যেমনটা তোমাদের সাথে ইন্ট্রোতে বলেছিলাম, আমি তোমাদের রাশেদ স্যার, এমডি রাশেদ ইসলাম মিলন, লেকচারার ইন ইংলিশ, ক্লার্টিসন কলেজ, রংপুর। তোমাদের সঙ্গে ইতিমধ্যে ইন্ট্রোতে আমি কথা বলেছি যে আমরা আজ একটি এক্সাম ফিটনেসের জন্য এক্সামে কীভাবে আমাদের প্রশ্নটি আসতে পারে সে বিষয়টি নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আমরা দেখতে চাই যে প্যাসেজটি প্রথম প্যাসেজ হিসেবে যদি আসে তাহলে সেখানে আমরা জানি যে 15 মার্কের জন্য প্যাসেজটি আসে, যে কথাগুলো আমরা ইন্ট্রোতে বলেছিলাম এতক্ষণ ধরে। সো বন্ধুরা, লেটস স্টার্ট। So read the passage and answer the question number A, B. It is from Unit 1 and Lesson 1. So যদিও আমরা গতদিন এই প্যাসেজটি ভালো করে পড়েছি, তবুও তোমাদের সুবিধার্থে আজ একবার এই প্যাসেজটি তোমাদের জন্য পড়ে শোনাতে চাই। সো বন্ধুরা, প্যাসেজটি যখন এভাবে আসবে, এটাকে ভালোভাবে আনসার করবার জন্য তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি ভালোভাবে বুঝতে হবে এবং বারবার পড়ার মধ্য দিয়ে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তরগুলো খুঁজে পাবার চেষ্টা করতে হবে। আসলে উত্তরগুলো কিন্তু প্রশ্নে বা প্যাসেজে তুমি পাবে না ঠিক যেভাবে থাকা দরকার। আসলে আমাদেরকে কম্প্রিহেন্ড করে, আমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে, বুঝে বুঝে করতে হবে বন্ধুরা। সো বন্ধুরা, আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলেছি অলরেডি। সো চলো আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে, মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা আমার। I stand before you today with a heart overflowing with grief. You are fully aware of the events that are going on and understand their import. We have been trying to do our best to cope with the situation, and yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur were awash with the blood of our brothers. তোমরা জানো, এর আগের ক্লাসে বলা হয়েছে বাংলায়, আমরা একটু বলে দেবো। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আপনারা সবাই জানেন এবং বোঝেন, আজ দুঃখজনকভাবেও দুর্ভাগ্যজনকভাবেও এই কথা সত্য যে ঢাকা, চিটাগাং, খুলনা, রংপুর, রাজশাহীর রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, এই কথা তিনি বললেন। The people of Bengal now want to be free, and the people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. আজ বাংলার মানুষেরা তাদের অধিকার চায়, তাদের বাঁচার মতো বাঁচতে চায়, তারা মুক্ত হতে চায়। হোয়াট হ্যাভ ইউ ডান? তিনি বললেন, আমরা কী করেছিলাম দ্যাট ওয়াজ রং। এখানে আমরা পড়েছিলাম সে বিষয়টা এখানে বলা হচ্ছে যে আমরা কী করেছি যেটা রং ছিল। After the elections, the people of Bangladesh voted one for me and for the Awami League. We were to seek the National Assembly draft our constitution for ourselves there. বলা হচ্ছে যে আসলে আমরা কি অপরাধ করেছি, আমরা তো জয়লাভ করেছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল অ্যাসেম্বলিতে, আমাদের সেখানে বসার কথা ছিল আমাদের কনস্টিটিউশন করবার জন্য, অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি। আমাদের কথা ছিল যে আমরা একটা দেশ গঠন করব, আমাদের দেশটা আমরা নিজেরাই গঠন করবো। দ্য পিপল অফ বেঙ্গল অফ দিস ল্যান্ড উড দেয়ার গেট ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল ফ্রিডম। আসলে আমরা কিন্তু তৎকালীন সময়ে বঞ্চিত ছিলাম, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার, স্বাধীনতা আমাদের ছিল না, সেটা আমরা পেতাম। এটা আমাদের ডিটারমিনেশন ছিল যে আমরা অ্যাসেম্বলিতে বসবো এবং সেখান থেকে এই বিষয়গুলো আমরা আমাদের জন্য নিশ্চিত করব। বাট ইট ইজ গ্রেট রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে। আজ তোমাদেরকে বা আপনাদেরকে দুঃখ ভারাক্রান্ত মন দিয়ে বলতে হচ্ছে যে আমরা আসলে পাস থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, আমরা 23 বছর পার করেছি। বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার অ্যান্ড ইনফ্লিকশন অন আওয়ার পিপল। এটা আমাদের জনগণের ওপর প্রয়োগ করা হয়েছে এমন সব টর্চারের কথা আমরা স্মরণ করছি এখানে। দ্য অফ ব্লাডশেড, দ্য হিস্টোরি অফ দ্য টাইম ওয়াজ ব্লাডশেড। ইট ওয়াজ আ টাইম অফ sorrows and sufferings. It was a time of tragedy. It was a time of
our Bengal's people's agony. It was a time of deprivation. It was time of a situation where we didn't have economic, political, and cultural freedom. So, my dear students, you know that here we have got some ideas. 23 years of history, man and women in agony. So, the history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস বারবার রক্তে রঞ্জিত করবার ইতিহাস। We shed blood in 1952. আমরা 1952 রক্ত দিয়েছি। Even though we were victors, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে, even though এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, even though এটা we were the victors of in the elections and we could not form the government then, আমরা তখন সরকার গঠন করতে পারিনি, সে বিষয়টা বলা হচ্ছে এখানে। In 1958 সেখানে আইয়ুব খান গভর্নমেন্ট আমাদের জন্য 10 বছরের জন্য এনস্লেভ করেছিল আমাদেরকে, তিনি মার্শাল ল দিয়েছিলেন। আমরা 1966 সালে আমাদের 6 পয়েন্টস মুভমেন্টের কথা বলা হয়েছে সেখানে আমরা আমাদের অধিকারের কথা বলেছি, আমরা আমাদের দাবি দেওয়ার কথা উত্থাপন করেছি। আর সেখানেও কিন্তু আমাদেরকে 7 জুন আমাদের উপর গুলি চালানো হয়, সেই কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে স্মরণ করেছেন। When after that moment, 1969, Afghan government Afghan fell from the power, and Yahya Khan assumed the reins of that government, and he declared that he would give us a constitution. তিনি আমাদেরকে constitution দিবেন, সংবিধান দিবেন, and restore democracy. You know, democracy is the government system by the people, for the people, and of the people. তিনি আমাদেরকে দিবেন। We listened to him. Then আমরা তার কথা শুনলাম। তারপর থেকে অনেক কিছু ঘটে গিয়েছে, সে কথাগুলো বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বললেন যে আসলে আমাদেরকে আমাদের সেশন বসাতে হবে, আমাদের সেখানে অ্যাসেম্বলিতে আমরা বসবো। আর তিনি এটাও দ্যাটহীন কণ্ঠে তিনি বললেন যে আমরা যদি কেউ ন্যায্য কথা বলে তাহলে আমরা সেই কথাটি মেনে নেব। সো বন্ধুরা, আমাদের এই প্যাসেজটিতে আমরা প্রথমে এমসিকিউ ট্রাই করতে পারি। তো এমসিকিউ ট্রাই করার জন্য আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হলো যে আমাদের প্রশ্নগুলোতে আমরা কেমন প্রশ্ন পাবো, আমাদের প্রশ্নগুলোতে আমরা কী ধরনের আমরা প্রশ্নটা পাই সেটা একটু দেখে নিই। সো এখানে ডিরেকশনটা দেওয়া রয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। সো বন্ধুরা, এখানে 5টি থাকে এমসিকিউ। আমরা আসলে অনেকগুলো প্র্যাকটিস করবো, আমাদের প্র্যাকটিস করতে হয় অনেকগুলো। সো এখানে 5টি দেওয়া হয়েছে, এক্সাম স্টাইলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য ফ্রেজ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ ইমপ্লাইজ। সো বন্ধুরা, এই লাইনটা এইখানে আমাদের যেতে হবে, এই জায়গাটায় যে ওভারফ্লোয়িং এই ফ্রেজটা এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এখানে বলা হচ্ছে যে এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তো এখানে আমরা প্যাসেজটিতে দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেখো, এখানে বলা হচ্ছে এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, যে বিষয়টা আমরা এখানে আবার পেলাম। এই জায়গাটা ওভারফ্লোয়িং উইথ গ্রিফ বলা হচ্ছে। তো এখানে আমরা কিন্তু জানি যে একটা হার্টকে মডিফাই করা হচ্ছে ওভারফ্লোয়িং উইথ গ্রিফ সম্পর্ক দিয়ে। ওভারফ্লোয়িংটা এখানে অ্যাডজেক্টিভ, এখানে একটা কন্ডিশন বোঝানো হচ্ছে, হার্টের অবস্থাটা কি সেটা বলা হচ্ছে এখানে। সো এখানে এই বিষয়টি পরীক্ষায় যখন আসবে তখন আমাদেরকে কিন্তু ওই লাইনে যেতে হবে এবং সেই লাইন থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফ্রেজটি দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন। সো বন্ধুরা, এটা পড়তে গেলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে বাংলা মিনিংটা আমাদের জানতে হবে, বা উই শুড নো মোর সিনোনিমস, অ্যান্টোনিমস। আসলে শুরু করলাম আমরা কেবল যাত্রা, আমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে নিজেদেরকে আপডেট করে নেব। সো এই ফ্রেজটিতে বলা হচ্ছে, এটি একটি ফ্রেজ, কারণ আমরা জানি যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট হ্যাভিং এ finite verb, without having a subject and object. So the matter is that এই লাইনটিতে বলা হচ্ছে যে এ প্যান্সিভ মুড। তোমরা জানো অবশ্যই প্যান্সিভ মানে হচ্ছে একটা গ্লোমি অবস্থা, যে অবস্থায় মানুষের বিষণ্ণতার কথা বলা হচ্ছে। সো জকান মোড বলতে তোমাকে যেটা বোঝানো হচ্ছে যে জকান শব্দটার অর্থটা কী, তাই না? তোমার জানা উচিত।
জোকান শব্দটার অর্থ হচ্ছে ভেরি মাচ স্পিরিটেড, ভেরি মাচ হ্যাপি mood, very much highly expressing your merriment. This is about your jolliness, this is about your jovial mood, this is about your merry mood, this is about your jolly mood. So বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বক্তব্যের শুরুতে মোটেই পুরো বক্তব্যে তিনি কিন্তু আনন্দময় ছিলেন না, তিনি কিন্তু দুঃখের কথা বলেছেন, তিনি কিন্তু আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমাদের ইতিহাস। আর আমাদের ইতিহাস তো তিনি বলেছেন যে এটা ট্রাজিক ইতিহাস। সো বন্ধুরা, এখানে উত্তরটা আমরা পড়ে নিই, তো আমরা একটু দেখে নিই ওয়ার্ডগুলো কী বলছে এখানে। সো অ্যাঙ্গার্ড মোড, অ্যাঙ্গার্ড হার্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাগান্বিত ছিলেন কিনা সেটা আমরা জানতে পারবো। আসলে এখানে আমাদের মুডটাতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেন্সিভ ছিলেন, তিনি রাগান্বিত ছিলেন না। রিলিভড মাইন্ড, সো রিলিভড মানে হচ্ছে আসলে ইউ আর ফ্রি ফ্রম ইউর প্রেশার, একটা হ্যাপিনেস তোমার মাঝে এসেছে যে তুমি যেটার জন্য সংগ্রাম করেছিলে তুমি সেটা পেয়েছো। এই ধরনের অবস্থাকে, তোমার টেনশন মুক্ত অবস্থাকে আমরা রিলিভড মাইন্ড বলবো। সো বন্ধুরা, তাহলে কী দাঁড়ালো এখানে দেখো, দ্য ফ্রেজ এ হার্ট overflowing with grief implies, আমি জানি যে implies মানে তোমরা জানো এটা মানে কি, what is the meaning of this phrase, what is the significance of this phrase, what is the underlying message of this phrase, সেটাই এখানে যাওয়া হয়েছে। সো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে তিনি আছেন একটি অবস্থায়, যে অবস্থাটি হচ্ছে আসলে নট জকান্ড, নট অ্যাঙ্গার্ড, নট রিলিভড। তাহলে এগুলো মাইনাস করে দিতে পারি আমরা, মাইনাস করলে আমরা কিন্তু এখানে পাচ্ছি এ পেন্সিভ মোড। তাহলে উত্তরটা আমাদের কিন্তু লিখতে হবে শুধুমাত্র এটাই, এ পেন্সিভ মোড। Let's come to the question number B. The word constitution mentioned in the passage refers to, কনস্টিটিউশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন আমাদের প্যাসেজে আমরা দেখতে পেয়েছি যে কনস্টিটিউশন ওয়ার্ডটি কয়েক জায়গায় রয়েছে। দেখো, কনস্টিটিউশন ওয়ার্ডটি আমরা এখানে পেয়েছি যে দেখো এখানে কনস্টিটিউশন ওয়ার্ড, এই যে কনস্টিটিউশন ওয়ার্ডটা তুমি দেখতে পাচ্ছ এখানে পয়েন্টারটা দেখো, এখানে বলা হচ্ছে কনস্টিটিউশন, এখানে we were to sit in the National Assembly, draft a constitution for ourselves there. বাংলাদেশে মুজিবুর রহমান বলছেন যে আমরা কনস্টিটিউশন তৈরি করবো, আমাদের সেখানে বসবো আমরা। তো সেখানে তিনি বসতে চেয়েছেন, তো এখানে এই লাইনটা আমরা কনস্টিটিউশনটা এখানে পেলাম। সো বন্ধুরা, কনস্টিটিউশন এবং অ্যাসেম্বলি, সো ন্যাশনাল অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, আমরা এখানে আমাদের পার্লামেন্টারি সিচুয়েশনের কথা বলা হচ্ছে, যেখানে আমরা আসলে বসেন আমাদের লেজিসলেটরসরা বসেন, আমাদের এমপি মিনিস্টাররা বসেন, আমাদের আইন প্রণেতাগণ বসেন, এবং তারা সেখানে বসে কী করেন, তারা সেখানে বসে আমাদের আইন গঠন করেন, আমাদের আইনি বিষয়ে মানে তারা ডিসকাশন করেন এবং আইন পাস করেন। সো বন্ধুরা, এখানে আমরা কনস্টিটিউশন বলতে যে বিষয়টা বুঝলাম, মেনশন প্যাসেজ রেফার্স টু, মেনশন মানে আমরা জানি যে কোথায় যেটা মেনশন করা হয়েছে সেখানে আমাদের যেতে হবে। সো এখানে বলা হচ্ছে রিজাইন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রিজাইন? রিজাইন মানে এটা কি তোমাকে জানতে হবে, রেইন মানে জানতে হবে, রেইন মানে জানতে হবে, লস মানে জানতে হবে। সো বন্ধুরা, এখানে যে বিষয়টি জানতে রিজাইন শব্দের অর্থটা কী, তাই না? আমরা রিজাইন শব্দের অর্থ বলতে যেটা বুঝছি সেটা হলো গভর্নমেন্ট। রিজাইন বলতে তুমি বুঝবে গভর্নমেন্ট, আর এই গভর্নমেন্ট যে বডি অফ গভর্নমেন্ট, আমরা কিন্তু সেখানে বলছি যে দ্য পিপল ইন পাওয়ার, দ্য পলিটিক্যাল লিডার ইন দ্য পাওয়ার ইজ কল্ড দ্য অথরিটি। সো রিজাইন বলতে আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে অথরিটিকে বোঝানো হবে। তো অথরিটি বলতে আমরা তৎকালীন সময়ের যে অথরিটি, সেই অথরিটি হচ্ছে পাকিস্তানি অথরিটি, কিন্তু আমরা ছিলাম জয়লাভ করেছিলাম, আমাদের জয়লাভ হয়েছিল, কিন্তু আমাদের বিজয় হয়েছিল, কিন্তু সেই আমাদের বিজয়টাকে তারা সে অনুযায়ী আমাদেরকে কী করে নিই, আমাদেরকে তারা ক্ষমতায় যেতে দেয়নি। তো এই যে ক্ষমতায় যেতে দিল না, সেই বিষয়টি নিয়ে এই কথাটা বলা হচ্ছে যে আমরা এখানে কনস্টিটিউশন করতে চেয়েছিলাম। তো ওই প্রসঙ্গে এখানে যেটা বোঝানো হচ্ছে, কনস্টিটিউশন বলতে এর ব্যাকআপ কিছু ওয়ার্ড আমরা দেখছি। রিজাইন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা গভর্নমেন্ট যিনি
অথরিটি যিনি রুলিংয়ে আছেন সে তাকে রিজাইন বলা হচ্ছে। আর রেইন বলা হচ্ছে দ্য পিরিয়ড অফ দ্য গভর্নমেন্ট, the total period of the government is called reign, and reign is another word, the same in meaning. So matter is that then laws, আসলে কনস্টিটিউশন বলতে আমরা আইনকে বুঝি, দ্য সেটস অফ লস কে বুঝি, এ সেট অফ লস কে বুঝি, তাই এখানকার উত্তর হচ্ছে লস। সো কনস্টিটিউশন মিনিং হচ্ছে লস। তাহলে লিখতে হবে বি নম্বর কোশ্চেন, এর রোমান সংখ্যায় দেওয়া আছে 4, সেই 4 লিখে আমরা কিন্তু লস কথাটি লিখব। So the word repeatedly, you know that this is a word, repeat থেকে repeated, থেকে repeatedly. So repeatedly. So repeat is the verb, the main word. The root word is repeat, and it has been added ed. It has been adjective then, and ly has been added here, and after being added ly, so it has been an adverb. The word repeatedly mentioned in the passage means once again, forever, once for all, again and again. Actually, the word meaning here again and again. So repeatedly means again and again. The word launch mentioned in the passage means launch মানে কি, তাই না? লঞ্চ মানে হচ্ছে আমরা জানি কমেন্স, সো শুরু করা। লঞ্চ মানে এখানে শুরু করা। এনফোর্স মানে প্রয়োগ করা, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, থ্রাইভ বলতে যেটা বোঝানো হচ্ছে যে ডেভেলপ করা, ফ্লারিশ করা, ব্লুম করা, প্রসপার করা, গ্রো হওয়া, তারপর ধনী হওয়া। এই যে টু ডেভেলপ ভিগোরাসলি, টু ডেভেলপ ভেরি ডিপলি ইজ কল্ড থ্রাইভ। সো লঞ্চ বলতে আমরা কিন্তু জানি যে এটা প্রয়োগ করা বোঝাচ্ছে না, এটা বৃদ্ধি করা বোঝাচ্ছে না, এটা উন্নয়ন করা বোঝানো হচ্ছে না, এটা বোঝানো হচ্ছে কমেন্স মানে স্টার্ট বা বিগিনিং। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনটা রয়েছে এখানে ই নম্বর কোশ্চেনে রিস্টোরড এর মিনিং জানতে চাওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ইন দ্য প্যাসেজ? আমরা রিস্টোর বলতে ফাউন্ড বুঝবো না, ফাউন্ড মানে তো আসলে খুঁজে পাওয়া। আমরা রিস্টাবলিশ বলবো কিনা সেটা একটু ভাববার বিষয়। রিনোভেট নাকি ডিজেনারেট বলবো, কোনটা বলবো, তাই না? সো এখানে মিনিংগুলো একটু দেখে নেওয়া দরকার। ডিজেনারেট শব্দের অর্থ হচ্ছে ডিক্লাইন বা হ্রাস পাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া বা ডেটোরিয়েট হওয়া। ডেটোরিয়েট মানে হচ্ছে অধঃপতন হওয়া, নট ইমপ্রুভিং সিচুয়েশন। অপোজিট টু ইমপ্রুভমেন্ট ইজ কল্ড deterioration বা deteriorate. So degenerate is here deteriorate. So renovate শব্দের অর্থটা কি হবে? না, renovate শব্দটার অর্থ কি বন্ধুরা বলো দেখি, তোমরা গেস করো। আসলে কঠিন লাগতে পারে ওয়ার্ডগুলো, তো ওয়ার্ড মিনিং জানতে হবে আমাদেরকে। এই ওয়ার্ড মিনিংটাকে জানার জন্য, ল্যাঙ্গুয়েজটাকে জানার জন্য, তোমরা জানো যে ল্যাঙ্গুয়েজটাকে জানতে হবে। ল্যাঙ্গুয়েজটাকে জানার জন্য আমরা কিন্তু এই ওয়ার্ড জানার বিকল্প নেই। So matter is that here we got রিনোভেট মানে আমরা বলতে পারি মডার্নাইজ। রিনোভেট বলতে আমরা বুঝতে পারি রিডেকোরেট, নতুন করে আবার সাজানো, নতুন করে আধুনিকায়ন করাকে আমরা মডারেশন করার জন্য যে ওয়ার্ডটি ইউজ করি সেটাকে আমরা রিনোভেট বলতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, রিস্টাবলিশ মানে পুনরায় স্থাপন করা। আসলে আমরা উত্তরটা দিতে পারি রিস্টোর মানে হচ্ছে রি-এস্টাবলিশ। সো বন্ধুরা, আমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু নমুনা প্রশ্ন কয়েকটা আলোচনা করলাম। এই নমুনা প্রশ্নকে ভিত্তি করে তোমাদেরকে কিন্তু পরবর্তীতে আরও বেশি করে প্রিপারেশন নিতে হবে বন্ধুরা। সো লেটস কাম টু দ্য কোশ্চেন নাম্বার বি। সো আমরা দেখি বি নম্বর কোশ্চেনটা কীভাবে আসে। সো বন্ধুরা, তোমরা জানো যে বি নম্বর কোশ্চেনটা লিখবার জন্য তোমাদেরকে প্যাসেজটি পড়তে হবে, যে কথা বলা হচ্ছিল বারবার। সো আমরা সাধারণত এখানে কপি করতে পারবো না, আমরা সাধারণত বই থেকে হুবহু লিখতে পারবো না। আমরা সাধারণত বইটা খুলে লিখি, তো আমরা ইংরেজি খুলে লিখি বই, তাই বা প্রশ্নটাতে আমাদের প্যাসেজটা দেওয়া থাকে বিধায় আমরা মনে করি যে হ্যাঁ প্যাসেজটা তো দিয়েছে, আমরা দেখে লিখবো। সেটা তো সম্ভব নয়, এখানে তো বারবার বলা হচ্ছে তোমাদেরকে। সো শুরু হলো আমাদের কোশ্চেন নাম্বার বি এর ডিসকাশন। সো বন্ধুরা, তোমরা জানো যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে আমরা 5টি কোশ্চেন পাবো, সেখানে উত্তর করতে হবে। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, কোনো অল্টারনেটিভ এখানে নেই। তো এই 5টার জন্য আমাদেরকে নাম্বার পেতে হবে মাত্র 10।
সো 10-এর মধ্যে আমাকে কিন্তু 10ই পেতে হবে, সেটা আসলে খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত এখানে 6, 7, 8 এমন মার্কস পেয়ে থাকি। 10 পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার বলতে পারবো। So the matter is that I stand before you today with a heart overflowing with grief. Can you explain the reason of his heart being overflowed with grief? So এখানে বলা হচ্ছে যে তুমি কি বলতে পারো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী কারণে এখানে ওভারফ্লোয়িং দ্য হার্ট এই অবস্থায় রয়েছেন, তার এই কথাটা বলার কারণটা কী, তাই না? তো আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময় ভাষণ দিচ্ছিলেন, এই ভাষণটি দেওয়ার প্রাককালে তার কোনো কারণ ছিল না যার কারণে তিনি আসলে খুশি হতে পারেন। সো তিনি জয়লাভ করেছিলেন, তাকে শাসন ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, তাকে অ্যাসেম্বলিতে যেতে দেওয়া হয়নি, তাকে বঞ্চিত করা হয়েছে। তার মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি বঞ্চিত হয়েছি। তাকে বঞ্চিত করা মানে হচ্ছে আমাদেরকে বঞ্চিত করা। এই যে তাদেরকে বঞ্চিত করার মধ্য দিয়ে তারা বাঙালিকেও আসলে বঞ্চিত করেছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সামনে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়ে তিনি বলছেন প্রথমেই যে বন্ধু আমার, ভাইয়েরা আমার, আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। তোমরা জানো যে প্যাসেজের শুরুতেই লাইনটি রয়েছে। সো ওখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া নেই, ওখানে কিন্তু বলা নাই যে আমার এই কারণে আমি দাঁড়িয়েছি, এই কারণে আমার মনটা খারাপ। আসলে পরবর্তী সময় আমরা প্যাসেজগুলো পড়ে জানতে পারবো যে আসলে কেন তার মন খারাপ। আমরা এখানে অনেকগুলো মিনিং পাবো, অনেকগুলো অপশন রয়েছে আমাদের তার মন খারাপ হওয়ার, সেই কারণগুলো কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা জানি যে এই কথাটি বক্তা হচ্ছেন শেখ মুজিবুর রহমান। সো তার হৃদয়টি ওভারফ্লো হওয়ার পিছনে কারণ হলো যে তিনি দেখেছেন যে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের উপর নিপীড়ন চালানো হয়েছে, আমরা শোষিত হয়েছি, আমাদের স্বাধীনতা চেয়ে আমরা স্বাধীনতা পাইনি, আমাদেরকে কী করছে, সাপ্রেস করে রাখা হচ্ছে। আর তাছাড়াও অতি সম্প্রতি সময়ে তিনি দেখেছেন যে বাঙালিদেরকে হত্যা করা হয়েছে, আমাদের রাজপথকে রঞ্জিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাগুলো বলেছেন। সো এই ধরনের প্রশ্ন উত্তরগুলো লিখতে গেলে আমাদেরকে একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে, কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। যেমন আমরা বললাম যে আমাদের বাংলার ইতিহাস হচ্ছে অত্যাচারিত হবার ইতিহাস, আমাদের অস্তিত্ব হচ্ছে খুব এক ধরনের বঞ্চিত হওয়ার ইতিহাস। আমরা যদি বঞ্চিত হওয়ার ইংরেজি না জানি, আমরা যদি অত্যাচারিত হওয়ার ইংরেজি না জানি, আমরা যদি শোষিত হওয়ার ইংরেজি না জানি, তাহলে আমরা কীভাবে লিখবো? আমরা সাধারণত হাত দিয়ে বেড়াই, আমরা সাধারণত প্যাসেজটাকে খুঁজে বেড়াই যে এটা কোথায় আছে। হ্যাঁ, এটা আছে বন্ধুরা, কিন্তু এর ব্যাখ্যা তো নাই, তাই না? সো এটা আন্ডারস্ট্যান্ডিং করে লিখতে হবে। সো লেটস স্টার্ট। আমরা কোশ্চেন নাম্বার দিব, কোশ্চেন নাম্বার এ লেখার পরে আমরা আনসার লিখবো। সো yes, I can explain this line. I can explain why his heart was overflowing with grief. Bangabandhu Sheikh Mujibur Rahman was very much aware of the Bangladeshi Bengali people's rights and expectation. He had observed that very recently the streets of Dhaka, Rashed, Khulna, Chittagong was crimson with the blood. He had observed that the people of Bangladesh people of Bengal, they were deprived of their human rights. They were exploited. Their situation was tyrannical. Their situation was suppressed situation. They were not getting their due rights. For that reason, his mind was overflowing with grief. আমরা এই কথাটি সাজিয়ে লিখতে পারি। তোমরা নিজেদের মতো করে প্রশ্নটি লিখবে, লিখে আমরা দরকার তোমরা কমেন্ট বক্সে সেটা ছবি পাঠাতে পারো। So what according to Bangabandhu Sheikh Mujibur Rahman the people of Bengal want to do? Okay, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা অনুসারে আমরা কি জানতে পারলাম যে বাংলাদেশের মানুষ কি চায়। তোমরা জানো যে the people of Bangladesh wanted to have freedom, political freedom, cultural freedom and economic freedom. So they want their free state, they want their free state where they will get freedom, they will get their own identity and they would make their own constitution. So এই কথা দেখে বলা হচ্ছে do you know, তুমি কি জানো the period mentioned here 23 tragic years,
তো আমাদেরকে কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যে এখানে বলা হচ্ছে যে 23 ট্রাজিক ইয়ার্স। তো এইটার মানে কি, তাই না? 23 বলতে আমরা এখানে 1947 থেকে শুরু করে আমরা 1970 পর্যন্ত হিসাব করে দেখবো যে আসলে এখানে 23 ইয়ার্স রয়েছে। সো হোয়াই ওয়াজ দিস পিরিয়ড টার্মড অ্যাজ ট্রাজিক? হ্যাঁ, এই সময়টাকে কেন ট্রাজিক হিসেবে বলা হয়েছে বন্ধুরা? তোমরা জানো যে এই সময়টা হচ্ছে দিস টাইম ইজ দ্য টাইম অফ deprivation, is time is the time of tyrannical situation, is the time of suppression, it was the time of subjugation, it was time of in chain, it was not time of happiness for the people of Bengali, it was the time of exploitation for the people. They were deprived of their human rights, they were deprived and they were betrayed by the ruling personalities of the time. They deprived us. So এখানে আমরা যদি বলি যে হ্যাঁ, আমরা জানি যে এখানে 23 ইয়ার্স বলতে আমরা কি বুঝছি? আমরা বুঝেছি যে দ্য 23 ইয়ার্স মিনস হিয়ার 1947 to 1970. So in this period has been termed by Sheikh Mujibur Rahman as tragic because in this time we were deprived, we were undergoing some kind of agony, suppression, subjugation, tyranny, etc. What was the intention of Ayub Khan in declaring law? 2 number question. আইয়ুব খান, তোমরা জানো যে প্যাসেজে বলা হয়েছে আইয়ুব খান গভর্নমেন্ট আমাদেরকে 10 বছরের মার্শাল ল দিতে চেয়েছেন, মার্শাল ল দিয়েছিলেন। তো এটার কারণ কি? ইন্টেনশন মানে হচ্ছে দ্য মোটিভ। সো দ্য মোটিভ অফ আইয়ুব খান গভর্নমেন্ট ওয়াজ টু এনস্লেভ আস, হ্যাঁ, এনস্লেভ আস ফর 10 years, এটা বলা হচ্ছে। সো কোয়েশ্চেন নাম্বার ইতে আমাদের পেলাম why did we shed blood in 1952? কেন আমরা ব্লাড শেড করেছিলাম? ইয়েস, আমাদের ইতিহাস আসলে রক্তক্ষয়ের ইতিহাস, রক্ত ঝরানোর ইতিহাস। সো তোমরা বলবে যে in 1952 we have shed our blood in demand of our mother tongue. So the Pakistani rulers did not allow us our state language Bangla. So they wanted to deprive us from our mother tongue. They wanted to impose Urdu as state language, and they reiterated that Urdu would be the only one state language of Pakistan. এটার বিরুদ্ধে আমরা কি করেছিলাম? প্রোটেস্ট করেছিলাম। In 1952 we protested against the declaration that Urdu would be the state language of Pakistan. So the students, the people of all walks of life, they protested this kind of decision, and they took out procession, and on that procession the Pakistani rulers, the tyrants, the very much vigorous activities were there. They shoot at the procession, and our brothers like Rafiq Shafiq Jabbar were shot and they were killed brutally. So the hidden motive was that we shed blood to gain our mother tongue. We shed blood in demand of mother tongue Bangla. So বন্ধুরা, এই প্রশ্ন উত্তরগুলো আসলে উপলব্ধি করে লিখবার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রশ্নগুলো কিন্তু তোমাদের হুবহু সবার একরকম হবে এটা তো কখনোই ভাবার বিষয় নয়। আর হুবহু যখন সবার একরকম হবে তাহলে কিন্তু নাম্বার সেখানে তুমি পাবে না, কারণ এটাই প্রমাণ করবে যে তুমি সেখানে দেখে লিখেছো, তোমার সেখানে ক্রিয়েটিভিটি তুমি চর্চা করোনি। আবার এটা মুখস্থও লেখা যাবে না। মুখস্থ লিখলে কী হবে? মুখস্থ লিখলে মিলে যাবে। সবাই যদি এক সোর্স থেকে মুখস্থ করো তাহলে উত্তরটা মিলে যাবে। উত্তরটা মিলে গেলেও কিন্তু তোমার ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে গেল, তোমার জেনুইনিটিটা বোঝা যাবে না। সো বন্ধুরা, তোমার উত্তরটা হতে হবে তোমার নিজের ভাষায়, নিজের মতো করে তুমি নিজের এক্সপ্রেশনে লিখবে। আর এই জন্যই বলা হচ্ছে যে এখানে নাম্বারটা কিন্তু কম আসে যখন সবাই এটা যত্ন নিয়ে লেখে না। আসলে ইংরেজিটিকে যত্ন না নিলে তোমাদের নাম্বারটা কিন্তু আসবে না। সো
ইংরেজি এখানে আমাদের ব্যবহারটা দেখতে হবে যে আমরা কীভাবে এটা পরীক্ষায় আনসার করব। সো চর্চা তবে শুরু হোক। তোমরা জানো যে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বি কারেক্ট। সো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আশা করি তোমরা এই প্র্যাকটিসটা চালিয়ে যাবে। সো তোমাদের আমার রাশেদ স্যারের পক্ষ থেকে জানি থ্যাংক ইউ। সিএসসি অনলাইন ক্লাস কম্পিটিশন কলেজ থেকে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমার আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলে বলে। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। উইশ ইউ গুড লাক। টেক কেয়ার। বাই।